সুপ্রভাত সবাইকে। মন্দিরে মানুষ যান, ঢং করে ঘণ্টা বাজান এবং তাতে নাকি ঈশ্বর জাগ্রত হন এবং মানুষের প্রার্থনা শোনেন। পুরোহিতরা তো ঘণ্টা বাজানি, মানুষও গিয়ে একবার করে ঘণ্টা বাজান এবং ঠাকুরের কাছে প্রার্থনা করেন। এখন যখন আজকে 4 তারিখ, তখন কিন্তু আমরা ক্যারলের আওয়াজ অথবা গির্জার ঘণ্টা কয়েকদিন পরেই শুনব। তার কারণ এই সময়টা একটা অদ্ভুত কনজেশন তৈরি হয়, যেটা হচ্ছে পুরনো বছর শেষ হওয়া আর নতুন বছর শুরু হওয়া। বুঝতেই পারছেন অনেকে কী নিয়ে আলোচনা করব। 2026 আসতে চলেছে, কিন্তু অ্যাভারেজ ওভারঅল প্রেডিকশনে কার কেমন যাবে। আমি স্বাগত জানাবো, শ্রীদেব আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। শ্রীদেব, মোস্ট প্রায়ার ইনকোয়ারি হচ্ছে এই সময় যে 25-এ প্রচুর অগ্নিকাণ্ড, 25-এ প্রচুর যুদ্ধ বিদ্রোহ আন্দোলন, মানুষের ক্ষতি অনেক ক্ষেত্রে টু লার্জ এক্সটেন্ট হয়েছে। এর থেকে কি মানুষ কিছুটা রিল্যাক্স পাবে রবির বছরে 2026? আর একটা জিনিস একটু শ্রীদেব বলে দেবে যে কেন আমরা রবির বছর ধরছি, এটাকে কোন প্রেক্ষিতে, মানে কোন নিউমেরিক্যাল কি ফিগার। অনেকে বুঝতে পারে না। সেদিন আমাকে একজন জিজ্ঞেস করছে রবির বছর কেন বলছো, বা মঙ্গলের বছর কেন বলছো, বা রাহুর বছর কেন বলছো, কেন বলা হয় সেটাও আজকে শ্রীদেব বলবেন। সঙ্গে থাকবেন, পুরো অনুষ্ঠান শুনবেন। স্বাগত শ্রীদেব। একদম, সবাইকে নমস্কার। স্পেশালি বলি কেন বলা হয় 2026 যদি যোগ করা হয় তাহলে যোগফল আসে 1, মানে 2 যোগ 0 যোগ 2 যোগ 6, একদম, তাহলে হচ্ছে 10 হলো। 10 মানে হচ্ছে নিউমেরিক ওয়ার্ডে 1 আসে, মানে 1-এর কোনো গুরুত্ব নেই নিউমেরোলজিতে। 1 প্লাস 0 কোনো গুরুত্ব নেই, তার মানে 1। আর 1 সংখ্যাটা রবি, সূর্যকে ইন্ডিকেট করে। একদম বেশ, বুঝে নিলেন, শুনে রাখুন একদম পুরো ব্যাখ্যা। এবং সেই অনুযায়ী আমাদের রবির বছর বলে এটাকে গণ্য করা হয়। যদি সবাই মনে করেন যে এই বছরটা কেমন যেতে চলেছে মঙ্গলের পরের বছরই, এবং আমরা কতটা ভালো পাবো বা কতটা মানে ডিস্টার্ব থাকতে পারি, তো আমার মনে হয় ভালোর পরিপ্রেক্ষিটা খুব কম, এবং খারাপের প্রবণতাটা যদি বলেন তাহলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে বেশি। সবার জন্যই কি, মানে এটা আমি ইন জেনারেল বলছি। আচ্ছা, ইন জেনারেল একদম, মানে বেশিরভাগ জায়গায়। এবং আমার প্রেডিকশনটা থেকে হচ্ছে দেশের উপর ডিপেন্ড করে। তাহলে যদি কোনো কারণে বাড়িতে বাবা ভালো না থাকে তাহলে সন্তানটা কি করে ভালো থাকবে? আচ্ছা, তার মানে তুমি বলছো যে ওভারঅল দেশের উপর এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। না, পড়বে। কি রকম ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে, কি ধারণা করছো? আমি কখনো প্রেডিকশন করার পরে বলি না যে এটা হতে পারে, এটা হবে, একটুখানি বিশ্বাস নিয়ে বলি। তো ডিফারেন্স হচ্ছে যে স্পেশালি কর্মক্ষেত্র, যে জায়গাটাতে একটা বড় আঘাত আসতে চলেছে, বিশ্বাস এটা আমার। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে হসপিটালাইজেশন, যেরকম আমরা কোভিডের সময় দেখেছি, ঠিক কত না হলেও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আচ্ছা, তৃতীয় জায়গা হচ্ছে যে ইকোনমিক্যাল জায়গাটা নিয়ে যদি আমি কর্মক্ষেত্রকে যদি শুধু ধরে রাখি যে না কাজের জায়গা, চাকরির বাজার, চাকরির সাথে না ব্যবসার জায়গাটাতেও যথেষ্ট আঘাত আসতে পারে। তো এই 3টে জায়গা। এরপর রয়েছে যে আলটিমেটলি দেশের ক্ষেত্রে যুদ্ধ বা আদার্স কিছু জায়গাটাতে পৌঁছানোর মতো। তো স্পেশালি যুদ্ধ বা এরকম কিছু না হলেও উত্তেজনামূলক কিছু জায়গা মাঝে মধ্যে সৃষ্টি হবে, স্পেশালি এটা আগস্টের পর থেকে, মানে 2026-এর আগস্টের পর থেকে। ভালোর মধ্যে যদি বলতে পারেন যারা ওই রিলেশন ভিত্তিক বা কিছু কিছু গ্রহের ক্ষেত্রে যাদের হয়তো বছরটা নর্মালি কেটে যাবে, কোনো রকম এক্সট্রা প্রেশার যারা পাবেন না। আর বয়স্ক মানুষদের ক্ষেত্রে যেটা নর্মাল রবির বছর, কী বলবো, স্পেশালি হার্ট রিলেটেড বা চক্ষু সমস্যা, কী বলবো, কিছুটা নিউরো প্রবলেম, এই জিনিসগুলো না যাদের মধ্যে আছে তারা একটু কম বেশি প্রবলেমের মধ্যে দিয়ে যাবেন। যদি কারোর ওই সময়টার মধ্যে 2026টা শনির বিংশোত্তরী দশা চলে, সেক্ষেত্রে পীড়া জাতীয় সমস্যাটা কনফার্ম আপনারা পাবেন, মানে যারা বয়স্ক মানুষ আছেন তাদের ক্ষেত্রে বলছি। এবং তারা সাবধানে থাকার চেষ্টা করবেন, ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। ওভারঅল যে 2026কে খুব ভালো আমরা দেখতে চলেছি তা নয়। এবং 2023 মানে 26-এর ফেব্রুয়ারি মাস অবধি আমি বলেছি যে মঙ্গলের যে এফেক্টটা আছে সেটা কিন্তু আসবে
প্লেন অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে অগ্নিকাণ্ড, বড় বড় যে অগ্নিকাণ্ডগুলো আছে 26-এর আবার বলো ফেব্রুয়ারি পর্যন্ত। 26 ফেব্রুয়ারি পর্যন্ত, মানে আরো 23 ফেব্রুয়ারি অবধি। আচ্ছা, মানে 26-এর প্রথম 2 মাস একদম। আর এখনো ডিসেম্বর কিন্তু রয়েছে বাকি একদম। প্রায়, দেখতে মানে হবে। 3 মাস। একদম দেখতে হবে। 3 মাস তুমি বলছো বড় অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা এই জাতীয় কিছু হওয়ার একদম সম্ভাবনা আছে, দেখতে হবে। আচ্ছা। তো এটা গেল একটা পার্ট। এবারে ওই 2 মাস বাদ দিয়ে যদি আমরা বাকি 10 মাসকে আলোচনা করি, হ্যাঁ ওভারঅল ইন জেনারেল খুব খারাপ কিছু না হলেও টেনশন বা ইকোনমিক্যালি মানে আমাদের যে জায়গাটাতে থাকা উচিত বা যে জায়গাটাতে ছেলে মেয়েদের পৌঁছানো উচিত, সেই জায়গাটা পাওয়া নিয়ে আমার মনে হয় 2026 একটু হলেও ট্রাভেলসাম হবে। এবার আমাকে একটা কথা বল, আমি যুক্তির নিরিখে তোমার কথার উল্টো কথা জিজ্ঞেস করি। একদম 2026 মানে হচ্ছে রবির বছর বা এক বলছো। একদম এক সংখ্যা নিউমারোলজিতে দেখা যাচ্ছে যে লক্ষ্য পূরণের কথা বলছে, নাম যশ অথবা খ্যাতি। নাম যশ খ্যাতি প্রতিপত্তি, রবির যে ভাইব্রেশন। একদম অর্থাৎ রবি হচ্ছে এমন একটা নক্ষত্র, বা আমাদের এখানে ধরতে গেলে গ্রহ, ছকে ধরতে গেলে রবি হচ্ছে গ্রহ, বাট আলটিমেট এমন হচ্ছে সূর্য একটা পাওয়ারফুল যে সবাইকে প্রাণ দান করে, আলো দান করে। একদম। মানে সূর্য যদি না থাকতো তো ইউ ক্যানট সার্ভাইভ, কখনো না। অক্সিজেন ক্যানট বি জেনারেটেড ইন দ্য আর্থ, এবং আর্থ উইল নট এক্সিস্ট এনিমোর, মানে পৃথিবী বলে কিছু থাকতো না। একদমই না। তাহলে তুমি সূর্যকে এত অপ্রতিভ বা সূর্যের বছরকে নেগেটিভ বা খারাপ যাবে এরকম কেন বলছো? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে নাম যশ খ্যাতি। তোমার পাড়াতে কোনো দাদা আছে, এমন একজন দাদা আছে যার প্রচুর নাম আছে কিন্তু পকেটে পয়সা নেই, কটা লোক তাকে রেসপেক্ট করবে তুমি দেখো তো। আচ্ছা, কথা- মানে নাম যশ খ্যাতি থাকলেও পয়সা থাকবে না বলছো? হ্যাঁ, যদি পয়সা না থাকে, আলটিমেটলি টাকা যদি সেই সময় তার পকেটে না থাকে, তার ফ্যামিলি মেম্বাররা তাকে সাপোর্ট করবে না। কিন্তু সে তো রাত্রিবেলা তোমার বাড়িতে কোনো প্রবলেম হোক দৌড়ে আসবে, আচ্ছা। পাড়ার যে কোনো কারোর কিছু হোক মানে তুমি ফোন বলছো যে করবে। মানি সর্বস্ব হবে ব্যাপারটা এবার, মানে আস্তে আস্তে এটা হতে চলেছে। না, হয়ে গেছে অলরেডি। আমাদের সমাজ সেই কালচারেই চলে। ও আচ্ছা, আমাদের সমাজ সেই কালচারেই চলে। এবং শুধু তাই না, যে লোকটা সে কোনো পার্টি করুক না করুক, তার নাম রয়েছে যে ওই দাদাকে ডাকলে পাওয়া যাবে, ওই দাদার এই হসপিটালে সোর্স আছে, ওই দাদার এইখানে থানায় কিন্তু তার source কাছে আছে, পয়সা নেই। কিন্তু তার পকেটে পয়সা নেই। তাকে কটা লোক পাড়াতে সেই রেসপেক্ট, সেই সেই গুরুত্ব respect দেয়। কোনোদিন একটা মঞ্চে ডেকে দুটো কথা বলার সুযোগ দিয়েছে, এরকম আমাকে একটা পাড়াতে না, দেখো। অথবা লোক আমি শ্রীদেব আমি এটাও দেখেছি, একটা সম্মানীয়তার গলায় দিয়েছে যে এই লোকটা পাড়ার জন্য এত কিছু করেছে। হয়তোবা একটা উত্তরীয় তাকে দিয়েছে। হ্যাঁ। কিন্তু পাশাপাশি এটাও অনেকে বলেছে যে ও তো রাত্রে আসে, কোনো কমিশন টমিশন আছে হয়তো, পাশ থেকে বা ওর কোনো বেনিফিট আছে, এইগুলো শুনে ওই লোকটা অভ্যস্ত হয়ে এইটা গেছে, কিন্তু শুনে তার লোকটা সত্ত্বেও লোকটার উপকার করার নেশা। মন থেকে করছে। হ্যাঁ, উপকার করার নেশা। উপকার করার নেশাটা হচ্ছে একটা ব্যাধি। এই ব্যাধিটা যার মধ্যে থাকবে না, সে কোনো দিন কারোর প্রবলেম দেখে চুপ করে বসে থাকতে পারবে না, যাবেই আর কি। যাবেই। তাতে কে কি বললো, সমাজ কি বললো, সংসার কি বললো, বউরাত একটা সময় বললো বাড়ি থেকে বেরোবে না, কারোর কিছুতে কিছু যায় আসে না। নিজের সংসার সব কিছুকে জলাঞ্জলি দিয়ে হয়তো সে বেরোতে পারে কারোর ভালো করার তা তুমি জন্য। একটা কোটি টাকার কথা বললে, সেটা হচ্ছে যে মানি সার্কুলেশন সেইভাবে থাকবে না, না, থাকবে তুমি না, বলছো। থাকবে না। কেন মানি সার্কুলেশন থাকবে না এবং কোন কোন ক্ষেত্রে এর এফেক্ট পড়তে পারে? খুব স্বাভাবিকভাবে দেখো, চাকরিজীবীদের ক্ষেত্রে মানি সার্কুলেশন খুব একটা বাজারে কমে গেল না গেল তার তো মাইনের চেঞ্জ হচ্ছে না, না। কিন্তু এটা ইকোনমির মার্কেট এফেক্ট ফেলবে এবং ব্যবসার ক্ষেত্রে একটা এফেক্ট ফেলবে। একদম যেরকম কেন বলছো? যেরকম চেঞ্জ হচ্ছে না, এটা শুধু একটা স্তরে, যেটা হচ্ছে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আমি বলছি, তাদের কোনো রকম আপস অ্যান্ড ডাউনের ক্ষেত্রে এক্ষেত্রে আসে না। প্রাইভেটের ক্ষেত্রে দেখো, কাউকে বলছে 2 মাসের স্যালারি নাও, নিয়ে তুমি ঘরে বসে এটা থাকো, হতে পারে, তুমি এটা হতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে স্যালারি হোল্ড। তুমি বাইরে বেরোলে দেখবে যে কত ছেলের স্যালারি হোল্ড হয়ে আছে, কত মেয়ের স্যালারি হোল্ড মানে হয়ে আছে। তুমি পেন্ডিং থাকা বলছো? একদম বড় বড় কি না, সে তার টার্গেট কমপ্লিট করতে পারেনি। টার্গেট তো তখন কমপ্লিট করতে পারবে যখন বাজারটা থাকবে, যখন সমাজের কাছে পয়সা থাকবে। আচ্ছা, এটাও ঠিক। তার মানে তুমি এটা বলছো যে 2026-এ মূলত একটা মানিটারি ক্রাইসিস আর 100% আসবে, 100% আসবে। আমি তোমার যেটুকু কথায় বুঝলাম আর কি, একদম। মানে আমার যেটুকু বোধ শক্তি আছে। না না দাদা, তুমি ভালোই বোঝো। আচ্ছা, তাহলে এবার তুমি বলো যে এই যে মানিটারি ক্রাইসিস দূর করবার জন্য বিভিন্ন সময় অ্যাস্ট্রোলজাররা নানান রকম প্রেক্ষিত, নানান রকম আধ্যাত্মিক আলোচনা, নানান রেমিডিজ, নানান রকম স্টোন, নানান রকম তাবিজ কবজ ইত্যাদি ইত্যাদি দিয়ে থাকেন। একদম। আমার এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কোনটাই বেসিক্যালি কাজ করবে? অথবা তুমি আরেকটা কথা বলো যে ইউ শুড চেঞ্জ ইউর লাইফস্টাইল অর ইউ শুড চেঞ্জ ইউর থিঙ্ক অ্যান্ড থট লেভেল। তুমি তোমার ভাবনা চিন্তাকেও চেঞ্জ করো, তুমি তোমার লাইফস্টাইলকে চেঞ্জ করো, দেন ইউ ক্যান অ্যাট্রাক্ট দ্য মানি অর মানি উইল অ্যাট্রাক্ট ইউ।
আগে 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 শুধু এটা বুঝতে হবে যে দেবাচার্য কি বছরের পর বছরের কথাটা বলছে না শুধু এই বছরটা কথাটা বলছে। তো যদি 2026-এর কথা বলে থাকি তাহলে 2026-এ আমাদের যার যার যা এক্সপেকটেশন আছে সেটা যদি আমরা একটু একটু করে কমিয়ে রাখি না, আমাদের কাউকে দুঃখ পেতে হবে না। আচ্ছা, মানে এটা তোমার সাজেশন থাকছে। একদম। তুমি দেখবে না শেয়ার মার্কেটে খুব বেশি হালচাল মেতে গেছে, কিচ্ছু এরকম কিছু পাবে না। অনেকে একদম। তো 54 টাকা ইনভেস্ট করে এখন 38 টাকায় সাফার করছে। অনেকে 74 টাকা তো ইনভেস্ট করে 38 টাকাতে সাফার করছে। হ্যাঁ, তো এটা এটা খুব এটা চালাক ছেলে। হ্যাঁ। 74 টাকায় না, 74 টাকায় গিয়ে 38 টাকায় সাফার। না আমি অনেকে 74 টাকা তো ইনভেস্ট করেছে, হ্যাঁ, আচ্ছা। নইলে পরে ওখানে গেল কেন? আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, এবারে সেটা হচ্ছে একটা পার্ট লাইফের। তো সেখানেও খুব মিরাকেল কিছু হবে না। আচ্ছা। আচ্ছা, কর্মক্ষেত্রটাতে বললাম যে এক্সপেকটেশনটাকে একটু যদি কম রাখা হয়, যদি 1 মাসের স্যালারি হোল্ড হয়, যেন আমার প্রবলেম না হয়, এটা হচ্ছে দ্বিতীয় জায়গা। তৃতীয় জায়গা হচ্ছে বিবাহের ক্ষেত্রে বা বিভিন্ন জায়গাতে যে পরিমাণ অর্থ ব্যয় করার কথা ছিল সেটা যদি একটু কম হয়, তাহলে সেক্ষেত্রে এক্সপেকটেশনটা যদি একটু কম রাখেন, আগামী মানে ওই যে কটা মাস বাকি থাকবে না, সে কটা মাসের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তো আমার মনে হয় এই জিনিসটা আমাদের লাইফে খুব দরকার আছে। ফোন আছে কি? মানে না, তুমি বলছো যে এক্সপেন্সটাকে একটু ব্যালেন্স করতে হবে হ্যাঁ। এই মুহূর্তে। হ্যাঁ 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 এক্সপেন্স মানে খরচাটাকে ব্যালেন্স করতে হবে, এবং তুমি যে প্ল্যান করেছো সেই প্ল্যানটাকেও খানিকটা ব্যালেন্স হ্যাঁ, অবশ্যই সেভিংস এর দিকে যেন আপনার তৃতীয় চক্ষুটা থাকে। আচ্ছা। এই দুটো চোখ দিয়ে দেখলে হবে না, তৃতীয় চক্ষুটা যেন সেভিংস অ্যাকাউন্টের দিকে থাকে। আজকের প্রোগ্রামটাতে এত বিস্তারিত বলছি কেন, আগামী দিন এই প্রোগ্রামটার মানে জাস্টিফাইড হবে। আজকে হবে? 100% হবে। কি করবে? আচ্ছা। দেখবে যখন এই সিনারিতে পৌঁছাবে তখন এই প্রোগ্রামটাই জাস্টিফাইড হবে, এছাড়া ও হবে। মানে তুমি বলছো আচ্ছা, মানে সিচুয়েশন অনুযায়ী প্রোগ্রামটা জাস্টিফাইড। হ্যাঁ, আজকে হয়তো অনেকের কাছে মনে হতে পারে দেবাচার্য কি বলছে, তাহলে এটা সেভ করে রাখতে হবে। আমরা এই জিনিসগুলো দেখাবো, এই যে মানিটারি 100% ক্রাইসিস, বা তুমি বলছো ফেব্রুয়ারি অবধি একটা অ্যাক্সিডেন্ট, বা বিশ্ব তুমি এয়ার ক্র্যাশ কম বেশি মেনশন করলে আমার যেমন 17 তারিখে বলেছিলাম, 19 তারিখে হয়েছে, 21 তারিখে তোমার সাথে বলেছি, 21 তারিখ বিকেলে আমাদের বিকেলে তেজাস হয়েছে। তো এইবারে 23 তারিখ অবধি বলেছি, আমি স্পেশালি বলেছিলাম নভেম্বর মাস অবধি অ্যাটলিস্ট আমি কোনো ফ্লাইটে উঠবো না। মানে আমার চেন্নাই তো দুবার যাওয়ার কথা ছিল, হ্যাঁ ক্যান্সেল করেছি আমি। তো মেন ব্যাপার হচ্ছে যে এই সময়টা মানে রাশটা খুব খারাপ। শুধু তাই না, যদি গতকালের খবর কেউ দেখে থাকেন দেখবেন এয়ার ইন্ডিয়ার হ্যাঁ বলো বলো এয়ার ইন্ডিয়ার অ্যাটলিস্ট 16খানা ফ্লাইটকে স্পেশালি সরানো হয়েছে মেনটেনেন্সের জন্য। আচ্ছা, তুমি যদি এই খবর দেখে থাকো, আমিও তোমার সঙ্গে একটা অ্যাডজয়েন্ট করি। সেটা হচ্ছে গতকাল এবং আজ এখনো পর্যন্ত, মানে স্টিল হোয়েন উই আর সিটিং হিয়ার, এখনো পর্যন্ত একটা মারাত্মক রকমের ক্যান্সেলেশন এবং ডিলেটেশনের মধ্যে দিয়ে যাচ্ছে ইন্ডিগো। মানে বিভিন্ন জায়গায়, যেটা কখনো হয়নি, বিভিন্ন জায়গায় লোকের প্ল্যান করা প্রোগ্রাম, যেগুলো মানে তোমার ধরো হপিং ফ্লাইট যারা ধরবেন তাদের ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, মিটিং ক্যান্সেল হচ্ছে, বিভিন্ন জায়গায় রিসেপশনে যাওয়া ক্যান্সেল হচ্ছে। এবং এখনো কিছুক্ষণ আগে খবর হলো কলকাতা বিমানবন্দরও একের পর এক ইন্ডিগো বিমান তারা ক্যান্সেল করছে, ডিউ টু কি ইনসাফিসিয়েন্ট সাপ্লাই অফ ক্রিউ মেম্বার্স অ্যান্ড আদার অফিসিয়াল স্টাফস। তুমি জানো নতুন লেবার কোড এসছে, লেবার ল এসছে, তাতে কর্মচারীদের আরও বেশি রিল্যাক্সেশনের কথা বলা হচ্ছে। সেই ফলো মানে এবার অনেকেই তো গরু গাধা নয়, অনেকে মেনটেনও করে, অনেকে করে না আর কি। তো ব্যাপার হচ্ছে সেই অনুযায়ী মেনটেন করতে গিয়ে তাদের মধ্যে ইনসাফিসিয়েন্সি অফ এমপ্লয়িজ অর স্টাফ এটা হচ্ছে। মানে তুমি বলছো আকাশ কেন্দ্রিক একটা সমস্যা, এটা কিন্তু হচ্ছে অলরেডি, শুরু হয়ে গেছে কিন্তু এটা 23 ফেব্রুয়ারি 2026 অবধি থাকবে। আচ্ছা, শ্রীদেবকে আরেকটা তথ্য দিয়ে দিই, যেহেতু আমরা নিউজে থাকি, কারণ ওর প্রেডিকশনগুলো কতটা মেলে সেটা বোঝার জন্য। গতকাল আমেরিকার টুনা এয়ারবেস বলে একটা এয়ারবেস আছে, সেখানে আমেরিকার অন্যতম বিজনেস প্রফিট দিয়েছে এরকম একটা এয়ারক্রাফট, যার নাম আপনারা সবাই শুনেছেন। আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান সেটাকে ইউজ করে এবং ভরসা করে, দ্যাট ইজ F-16 ক্র্যাশ হয়েছে। যদিও তোমার পাইলট ইজেক্ট করতে পেরেছেন, মানে আমাদের এখানে নওয়াং শিয়ালের মতো মারা যাননি, আমাদের মানে শহীদ হননি, উনি ইজেক্ট করেছেন, বাট F-16 মতো বিমান কিন্তু ধ্বংস হয়েছে আমেরিকার টুনা এয়ারবেসে। গতকালকের ঘটনা আমি বলছি। না, নওয়াং শিয়ালের সম্বন্ধে আমার একটুখানি বলা আছে, মানে বলার কথা আছে। উনি ইজেক্ট চাইলে করতে পারতেন এবং উনি খুব পারদর্শী একজন পাইলট, দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স রয়েছে, লট অফ টাইম ওনার ফ্লাই করার এক্সপেরিমেন্ট রয়েছে। শুধু তাই নয়,
উনি যে সময় ইজেক্ট করতেন তাহলে যারা দর্শক ছিলেন তাদের মধ্যে ফ্লাইটটা এসে পড়তো, বহু মানুষের মৃত্যু হতো, যার জন্য নিজের জীবন দিয়ে উনি অ্যাটলিস্ট বহু মানুষের জীবন বাঁচিয়ে গেছেন। না সেটা তো অবশ্যই, একদম ক্রেডিবিলিটি নিয়ে কোনো প্রশ্ন নেই। একদম। আচ্ছা, কেউ একজন মনে হয় ফোনে রয়েছে, ফোন লাগবে না, ফোন নেব না আমরা। যিনি ফোন করছেন তার কাছে আমাদের অনুরোধ, আমরা যেহেতু একটা আলোচনার মধ্যে রয়েছে, নিশ্চয়ই আপনার সমস্যা আপনার কাছে বড় সমস্যা, আপনি কাইন্ডলি একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নেবেন। হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নেবেন, বলবেন আমি টিভিতে ফোন করেছিলাম, আমি ফোন পাইনি। আপনার ক্ষেত্রে হয়তো শ্রীদেব কিছু বিশেষ ব্যবস্থা করবেন, এটা আমার অনুরোধ। যেহেতু আপনি টিভিতে করে পাননি, আমরা আগে অ্যানাউন্স করিনি, খানিকটা দায়িত্ব আমাদের যে আমরা আজকে ফোন নেব না, কাজে আপনাকে সরি, আজকে ফোনটা কেটে দিন। আপনি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে বলবেন আমি টিভিতে ওই ব্যক্তি সিটিভিএনে করেছিলাম, আপনি একটু আমায় দেখুন বা বলে দিন কিছু। এটা শ্রীদেব আপনাকে স্পেশাল, আপনার নামটা একটা সিটিভিএনের মেম্বারদেরকে বলে রাখুন, আমি সেই নাম অনুযায়ী আপনার সাথে কথা বলবো। এটা আমার অনুরোধ থাকলো। দেখুন আমাদের প্রোগ্রাম একটু অন্যরকম হয়, এখানে আমাকেও শ্রীদেব প্রচুর স্বাধীনতা দিয়ে রেখেছে, দেবাশিসদা তুমি যা খুশি বলতে পারো বা যে কোনো ভাবে তুমি প্রোগ্রামকে ড্রাইভ করতে পারো, একদম সেখানে কোনো গাইড ব্যাপার নেই যে বিশেষ করে। আচ্ছা, এবার আসি হচ্ছে, তাহলে তুমি এক বলছো হচ্ছে এয়ার ক্ল্যাশ বা ক্র্যাশ, যে এখন যেমন ক্ল্যাশ হচ্ছে একটা অথবা ক্র্যাশ, তুমি দ্বিতীয়ত বলছো হচ্ছে মানুষের নাম যশ প্রতিপত্তি সম্মান আসলেও মানুষ সেইভাবে টাকা পাবেন না, বা অর্থের মানি ফ্লো বা মানি সার্কুলেশন খুব একটা ভারতীয় বাজারে থাকবে না। না, এরকম খুব একটা মানে সাংঘাতিকভাবে খুব ভালো একটা পজিটিভ ফেজ এটা আমরা দেখতে পাবো না, যেটা আমরা 2008-এর আগে একটা মানে যেটি খুব রিল্যাক্সেশন ছিল, 2008-এ সে সাংঘাতিক একটা রিসেশন পিরিয়ড স্টার্ট হয়, তারপরে সেটা 2012-এ হয়, 2016-এ হয়, 20-তে কোভিডের জন্য সবকিছু ক্লোজ ছিল, তারপরে এখন যেটা সেটা কিন্তু গড়ে পড়তে চলে যাচ্ছিল, সেই জায়গাটাতে আবার একটা ধাক্কা খাবে এবং সেটা কম বেশি যারা মার্কেট নিয়ে আলোচনা করেন, মার্কেট মানে আমি সাধারণ। আচ্ছা, আরেকটা জায়গায় একটু বলো যে এই যে শীতকালে, হয়তো ব্যাপারটা অনেকটা মানে ছেলে মানুষই প্রশ্ন হবে, শীতকালে প্রত্যেকটা জিনিসের দাম খানিকটা হলেও নিয়ন্ত্রণের মধ্যে আসে, কারণ যেহেতু আমরা মাস কমিউনিটি নিয়ে কাজ করি, সাধারণ মানুষকে নিয়ে, সেই জন্য তাদের কাছে বাজার দরটা একটা বড় ফ্যাক্টর। এবার কিন্তু আমরা সেই ধরনের সস্তা পণ্য পাচ্ছি না, মানে এটাও কি তোমার ওই প্রেডিকশনেরই একটা পূর্বাভাস? খানিকটা ধরে রাখতে পারো, কারণ এই সময় যে পরিমাণ শস্য উৎপন্ন হয় তাতে প্রতিটা জিনিসেরই দাম কমে, এবং প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর ফসল ফলেছে। মানে আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি, আজকে ডিসেম্বরের 4 তারিখে 25 টাকা করে একটা ফুলকপি হেঁকে লোকে বিক্রি করছে, মনে হচ্ছে বিরাট ডিসকাউন্ট দিচ্ছে, কিন্তু এই সময় তার দাম আলটিমেটলি দুটো জোড়া হয়তো 14 টাকা বিক্রি হয়। হ্যাঁ, আমি একটা কথা একদিন বলেছিলাম যে যখনই তুমি দেখবে ট্রাক ধর্মঘট চলছে তখনই তুমি বুঝতে পারবে যে জিনিসের দাম বাড়বে। তো এটা একটা তার পূর্বানুমান, এগুলো সব তৈরি হতেই আসে, মানে স্টেপ বাই স্টেপ। এই তারিখ থেকে এই তারিখ ট্রাক ধর্মঘট থাকবে, তারপরে ট্রাক ধর্মঘট ছিল, সেই রিজনে আমাদের ফসল সব নষ্ট হয়েছে, তারপরে যা আছে সেটার দাম এখনই হবে, আমার যার দাম তা হবে। আমার দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে, কর্মক্ষেত্রের এই পার্সপেক্টিভটা যদি তুমি দেখো, তাহলে কর্মক্ষেত্রের ক্ষেত্রে কি ধরনের রিজুভিনেশন হতে পারে বা আদতেও হবে কিনা 2026-এ কর্মক্ষেত্র? মানে ধরো আমি জব পেলাম, বা নতুন আমি চাকরি চেঞ্জ করলাম, বা আমার পদোন্নতি হলো, বা আমার মাইনে বাড়লো। মাইনেটা তো তুমি বলবে কেন দেবাশিস একই কথা বারবার বলছে, আমি তো বলেই দিলাম যে 2026-এ চাকরি পেলেও সেই চাকরির কন্টিনিউশন রাখাটা বড় মুশকিল। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কতটা নতুন সুযোগ তৈরি হবে, এক্ষেত্রেও আমার একটা বড় প্রশ্ন রয়েছে। আচ্ছা, বড় উঁচু পোস্টের ক্ষেত্রে আমি কিছু বলছি না, কিন্তু আমার মনে হয় যে সেক্ষেত্রেও 2026 কতটা গুরুত্বপূর্ণ হবে আমার মানে সন্দেহ আছে। বাকি রইল নর্মাল মানে প্রাইভেট সেক্টর নিয়ে যদি আমি কথা বলি, বা আইটি বা আদার্স ব্যাংকিং, যে কোনো জায়গাতেই ধরুন না কেন, তো সেই সব জায়গাগুলোতে পথ কতটা খোলা থাকবে, বা খোলা থাকলেও তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কতটা মানে ফুলফিল হবে, এই জায়গাটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। মানে কন্টিনিউশন করাটা 2026-এর ক্ষেত্রে অনেকটাই সমস্যা। অনেকে কি পারবেন না? অবশ্যই পারবেন। যার গ্রহ, যার নক্ষত্র, যার হরোস্কোপকে খুব সাপোর্ট করে আসছে, যার টাইমটাই হয়তো খুব ভালো টাইম, তাকে কোম্পানি সমস্ত কিছু দিতে যাবে। শ্রীদেবের সঙ্গে একটা র্যাপিড ফায়ার করি, 5টা প্রশ্ন আমি জিজ্ঞেস করব, শ্রীদেবের 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, যেটা সবটাই এর সঙ্গে যুক্ত। আমি তোমার কাছে প্রথম প্রশ্ন করব, তুমি যেহেতু আমাকে খানিকটা আভাস দিলে যে কোন কোন রাশি
তুমি 3টে রাশি বলবে তোমার বিচারে 26 তাদের জন্য ফেভারেবল হতে পারে। 3টে রাশি বলো। একদম মেষ বিশেষ করে খুব ভালো যাবে। মেষে 7.5 যাচ্ছে, লোকের একটা ভয় রয়েছে, সেই ভয়টাকে কাটিয়ে মেষ দৌড়াবে। আচ্ছা, এটা গেল এক রাশি চক্রের। একদম মেষ যা চিন্তা করে 27-এর পর গিয়ে করবেন, 27 জুন মাসের পরে গিয়ে করবেন, কিন্তু তার আগে পর্যন্ত মেষকে চিন্তা আমি করতে হবে। লিখে রাখছি কারণ এটাও মেলানোর ব্যাপার আছে। একদম। মেষ, হ্যাঁ, আর বৃষ রাশির ক্ষেত্রে খুব ভালো যাবে। আচ্ছা, এটা ন্যাশনাল প্রেডিকশনও বৃষ রাশি উঠে এসছে অনেক জায়গায়। একদম। তুলা রাশির ক্ষেত্রে খুব ভালো যাবে। বেশ, এটাও উঠে এসছে, গুড। মকরের ক্ষেত্রে সাংঘাতিক যাবে, মানে মকর চিন্তা করতে মানে পারবে এটা কি না। আমাকে সন্তুষ্ট করার জন্য বললে? ও তোমার মকর না? হ্যাঁ। আচ্ছা, না, সবই তো জানো। এরকম ব্যাপার নেই। মকরের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো। মকর যে জিনিসগুলো এতদিন ধরে চিন্তা করছিল, আচ্ছা, হয়ে ওঠেনি, হয়তো একটা ফ্ল্যাট নেব, একটা বাড়ি করব, বা একটা জায়গা কিনবো, বা জবের ক্ষেত্রে যদি মনে করি চেঞ্জ করব বা করব না, বা কিছু একটু আলাদা ধরনের চিন্তা, বা বাড়িতে একটা কিছু আলাদাভাবে করব, মানে যে কটা জিনিস ভাববে সে কটা জিনিস হবে। আচ্ছা। দ্বিতীয় আমার প্রশ্ন হচ্ছে যে তুমি বহু ক্ষেত্রে আমি বলতে শুনেছি যে কনজুগাল লাইফের ক্ষেত্রে, কারণ আমি মনে করি যে কনজুগাল লাইফ ইজ দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ ইউর লাইফ। একদম। তার কারণ হচ্ছে বাড়িতে যদি সুবিধা থাকে, সন্দেহ সংশয় থাকে, তাহলে তুমি কোনো কিছুই তৈরি করতে পারবে না। এই বছরটা বিবাহিত জীবন যারা শুরু করতে যাচ্ছে তাদের জন্য তোমার সাজেশন বা গাইডলাইন কি থাকবে? দুটো সাজেশন দেবো, অনেক সাজেশন লোক নিতে পারবে না, দুটো সাজেশন, ফার্স্ট এবং সেকেন্ড। একটা তুমি অলরেডি বলেছো যে বিয়ের ক্ষেত্রে আনুষ্ঠানিক খরচা একটু কমানো। একদম সেভিংসের দিকে একটু খেয়াল রাখবেন, মানে ছেলেদের ক্ষেত্রেও বলছি, মেয়েদের ক্ষেত্রেও বলছি। বোথ সাইড যদি জব করে তাহলে এমনিতেই তারা খেয়াল রাখবে, আমাকে আলাদা করে বলতে হবে না। আর বাবার পয়সায় যদি মানে বিয়ে করতে হয়, বা মেয়েদের যেমন বলছি, যারা জব করছেন না এই মুহূর্তে, বাবা হয়তো বিয়ের দায়িত্বটা সম্পূর্ণ পালন করছেন, বাবাকে বলবেন যতটা তুমি নিমন্ত্রিত অতিথি করবে তার থেকে একটু কমিয়ে দাও, আমার কোনো রকম প্রবলেম নেই। দ্বিতীয় জায়গাটা হচ্ছে স্পেশালি মাথাটাকে ঠান্ডা রেখে 2026টাকে চলার চেষ্টা করুন। ভুল ভ্রান্তি অনেক কিছু সামনে আসবে, সব কিছুর উত্তর দিলে পরে জীবনে শ্রেষ্ঠ হওয়া যায় না। যদি আপনি সব মানুষের ভুলকে ঠিক করার দায়িত্ব নিয়ে থাকেন, দেখবেন একটা সময় এসে বসে পড়েছেন, হাঁপিয়ে গেছেন। তো সেই কথাটাকে মাথায় রেখে যতটা পারবেন, যে যা বলছে ঠিক আছে, ভুল বলছে বলুক, আমি চুপ থাকি, তাদের ভুলটা 2026-এর পর তারা নিজেরা স্বীকার করে দেবে। তোমার জন্য সময় যেহেতু কমে আসছে, তোমার অপশানও কমে আসছে। তৃতীয় আমার অপশন, বিজনেসম্যানদের জন্য তোমার একটা সাজেশন কি থাকবে? একটা সাজেশন দেবে, দুটো না। না, স্পেশালি আমি একটাই বিজনেসম্যান, হ্যাঁ, স্পেশালি একটাই কথা বলবো, সেভিংসের দিকে নজর রাখুন। হ্যাঁ, অতিরিক্ত লোন বা ঋণের মধ্যে বা মার্কেট থেকে টাকা নিয়ে ব্যবসা করার মতো মেন্টালিটি এই মুহূর্তে রাখবেন না, তাতে আগামী দিন হয়তো ডিস্টার্ব হতে পারে। যারা এডুকেশনের ক্ষেত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা অন্যান্য পরীক্ষাগুলো দিতে যাচ্ছে, তাদের জন্য তোমার দুটো সাজেশন কি থাকবে? একদম, পৃথিবীর যেদিকে খুশি যাক, নিজের লক্ষ্যটা স্থির রাখো, রেজাল্টটা ভালো করো, কারণ নর্মাল পড়াশোনার কোনো দাম নেই আজকের ডেটে। যদি মনে হয় যে বাবার পয়সাটা নষ্ট করতে চাও না, তাহলে সেই রকমভাবেই পড়াশোনা করো যাতে আগামী দিন তোমার জন্য সব কটা দরজা খোলা থাকে। আমার শেষ প্রশ্ন, জ্যোতিষদের উপরে মানুষ কতটা বিশ্বাস রাখবে, এবং মানে আমি এটা বলতে চাইছি কতটুকু পর্যন্ত বিশ্বাস রাখা উচিত হবে 26-এ? মানে জ্যোতিষ এবং জ্যোতিষীয় প্রতিকার মানুষকে কতটুকু দিতে পারে? না, স্পেশালি সব মানুষ যারা বিশ্বাস করেন, যারা বিশ্বাস করেন না, যারা অতিরিক্ত বিশ্বাস করেন, এইরকম বিশ্বাসের ধ্যান ধারণা থেকে আমার মনে হয় 25% মানুষ জ্যোতিষদেরকে বিশ্বাস করেন। 50% মানুষ, কিছু মানুষের কথাবার্তা ব্যবহারকে ভালো লাগে, বা তার জ্ঞানগুলোকে, সাজেশনগুলোকে ভালো লাগে। আর মন থেকে বলতে পারি 100% মানুষ জ্যোতিষকে বিশ্বাস করেন, কারণ এক জায়গায় হাত দেখানো শুরু করলে দেখবেন যে মানুষটা অবিশ্বাসী, সে সবাই হাত দেখিয়ে যায়। গুড, ভেরি গুড। আজকে আমরা এখানে শেষ করব, তবে রাশিফল গ্রহগত বিচারে আরো হয়তো বিস্তৃত ব্যাখ্যা থাকতে পারে। অমাবস্যা নিয়ে স্পেশালি আলোচনা ছিল, সেটা আগামীকাল 17 তারিখে অমাবস্যা রয়েছে, 19 তারিখ বকুল অমাবস্যা রয়েছে। এই অমাবস্যার জন্য আমরা কাল বিশেষ করে আলোচনা করব, কালকের অনুষ্ঠান দেখবেন, একদম কাজে লাগানোর চেষ্টা করবেন, অবশ্যই জীবনে অবশ্যই উন্নতি এবং ফল পাবেন। আজকে শ্রীদেব এখানেই শেষ করছি। নমস্কার।